এখন এখন এই সব কুয়াকাটা হাসপাতালে আছে, মহিলাদের দেখা করছে সিআরএ। নাগরাকাটার বামুনডাঙ্গায় ত্রাণ নিয়ে দুর্গত মানুষের কাছে গিয়ে আক্রান্ত হয়েছিলেন মালদা দক্ষিণের বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। এরপর ফের আক্রান্ত হলেন বিজেপির আরও এক বিধায়ক। ভারত ভুটান সীমান্তে বন্যা দুর্গত প্রত্যন্ত গ্রাম কুমারগ্রাম ব্লকের বিত্তিবাড়ি, সেখানে ত্রাণ বিলি করতে এসে হামলার মুখে পড়লেন খোদ কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাও। বিধায়কের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে। শুধু তাই নয়, বিধায়ক ও তার সঙ্গে থাকা বিজেপি নেতাকর্মী ও মহিলা নেত্রীদের বাঁচাতে গিয়ে আক্রান্ত হন সিআইএসএফ এর জওয়ানরা। অভিযোগ, লাঠি কেড়ে নেওয়ার পাশাপাশি থাপ্পড় মারারও অভিযোগ উঠেছে এক সিআরপিএফ জওয়ানকে। আসুন আরও একবার আপনাদেরকে দেখাবো কিভাবে বিক্ষোভের মুখে পড়েছেন সিআইএসএফ এর জওয়ানরা। পরিস্থিতি সামাল দিয়ে কোনো রকমে বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাও সহ অন্যান্যদের উদ্ধার করে ঘটনাস্থল থেকে বের করে নিয়ে আসে সিআইএসএফ এর জওয়ানরা। পরে আক্রান্ত সিআইএসএফ জওয়ানের চিকিৎসা করা হয় হাসপাতালে। এখন প্রশ্ন হলো, এভাবে একজন জনপ্রতিনিধির পাশাপাশি যদি তার নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানরাও আক্রান্ত হন প্রকাশ্যে, তাহলে আগামী দিনে কি হতে পারে? আর আক্রান্ত বিজেপি নেত্রী অঞ্জলি তিনি কি বলছেন শোনাবো। সঙ্গে গিয়েছিলাম এই যে বন্যা হয়েছে বলে সবার সঙ্গে দেখা করতে আর ত্রাণ বিলি করতে। ওখানে যাওয়ার পরে ওখানকার টিএমসির লোকেরা, ছেলেরা ছিল সব মুসলিম ছিল এবং মহিলারা ছিলেন, আমাদেরকে ওখানে অত্যাচার করছে, মারামারি করছে এবং আমাদের যে গাড়িটা ছিল, আমি যেই গাড়িটাতে ছিলাম প্রত্যেকটা গাড়িতেই ভেঙেছে, বড় বড় বোল্ডার দিয়ে মেরে আমারও মাথায় লেগেছে, কাজটা ভেঙে দিয়েছে। আপনাদেরকে শোনাবো বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাও কি বলছেন। কার্যকর্তারা আছে বিভিন্ন জায়গায়, যেখানে যেখানে জল জমেছে, মানুষরা ঘর বাড়ি ছাড়া হয়েছে, সেখানে ত্রাণ দিচ্ছিলাম, কন্টিনিউ করছিলাম। কিন্তু কালকে দুপুর থেকে বিভিন্ন জায়গায়, এর আগেও আমি দেখলাম মাঝের ডাবরিতে সরাসরি তৃণমূলের হারুনদরা আমাদের ত্রাণ বিলির একটা অনুষ্ঠান, একটা ঘোষিত কর্মসূচি, তার উপর আক্রমণ করে। তো আমরা ভেবেছিলাম সেটা বিচ্ছিন্ন ঘটনা হতেই পারে। আজকে দেখছি আবার এক জায়গায় গিয়েছিলাম, সেটাও আমাদের একটা ঘোষিত কর্মসূচি যে আমরা এই জায়গায় ত্রাণ দেবো। সেখানে সমস্ত লোকজন একত্রিত হয়েছিল, আমরা ত্রাণ নিয়েও গিয়েছিলাম। আবার সেখানে বহিরাগতরা, আউটসাইডার্স, তারা ওই এলাকারও নয়, তারা ওখানে ঢুকে নিয়ে সম্ভবত ওরা কি আগের থেকে ছিল না আচমকা আসে? আচমকা চলে এসছে। এবং তৃণমূল অঞ্চল সভাপতি তনুময় দাসের কথাও শোনাবো আপনাদের। গ্রামবাসীরা স্বতঃস্ফূর্তভাবে সবাই বিক্ষোভ দেখাচ্ছে, কারণ 2-3 দিন থেকে লাগাতার লোকজন ত্রাণ শিবিরে আছে। এতদিন বিজেপির কোনো নেতা বা এখানে কোনো এমএলএকে দেখতে পাওয়া যায়নি, কিন্তু আজকে হঠাৎ ওনারা যখন এইভাবে নোংরা রাজনীতি করতে এসেছেন, তো আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে স্বতঃস্ফূর্ত সাধারণ পাবলিকরা বিক্ষোভ দেখাচ্ছে। এবং এটা অভিযোগ যে ওনার যে দেহরক্ষী আছে, দেহরক্ষী আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী এবং আমাদের যে সাধারণ এখানকার যে লোকজন আছে তাদের গায়ে হাত তুলেছে এবং লাঠিচার্জও করেছে। এই নিয়ে আমার কলিগ রাজেন প্রধানের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। দেখো, বঙ্গীয় রাজনীতিতে আমরা বারবার কিন্তু ভোট সন্ত্রাস আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় দেখেছি, কিন্তু বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে সমস্ত রাজনৈতিক দলের নেতারা আসছে, আর সেখানে কোথাও না কোথাও একটা 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 ত্রাণ নিয়ে যখন একটা প্রশ্ন উঠছে, সে সময় কিন্তু একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি হচ্ছে। ইতিমধ্যেই উত্তরবঙ্গের মাটিতে জলপাইগুড়ি জেলা থেকে নিয়ে কুচবিহার জেলা এবং আলিপুরদুয়ার জেলায় যখন বন্যায় কবলিত মানুষরা হচ্ছে বিধ্বস্ত, সেই সময় বিভিন্ন রাজনৈতিক দলের মানুষরা কিন্তু বা নেতারা যারা আসছে তাদের উপর কিন্তু আক্রমণ শানছে হচ্ছে এলাকার মানুষ বলে যারা বলছেন, বিশেষ করে কিন্তু তারা কিন্তু কোথাও না কোথাও কোনো রাজনৈতিক দলের কর্মকর্তারা রয়েছেন অথবা রাজনৈতিক দলের সক্রিয় কর্মীরা রয়েছেন। কিন্তু বিষয়টি হলো এটা যে বঙ্গীয় রাজনীতিতে ভোট সন্ত্রাস আমরা দেখেছি, কিন্তু এবার উত্তরবঙ্গের মানুষ দেখলো সেটা হচ্ছে যে বন্যা কবলিত মানুষের ওখানে যখন হচ্ছে যে কারণে সাহায্য অথবা সেই এলাকার পুঙ্খানুপুঙ্খানুভাবে তথ্য জোগাড় করার জন্য কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের অথবা এই দলের যারা নেতারা রয়েছেন অথবা প্রতিপক্ষ দলের নেতারা রয়েছেন তাদের উপরে কিন্তু কোথাও না কোথাও একটা হামলা চলে এসছে। ইতিমধ্যে
কুমারগ্রাম বৃত্তি বাড়ি যেটা রয়েছে, আর সেখানে মনোজ উরাও যে এলাকার বিধায়ক যখন গেছিলেন ওখানে, আর সেখানে কিন্তু কিছু লোক এসে তার উপর আক্রমণ হানে। শুধু সেটাই নয়, যে তার যে সেন্ট্রাল সিকিউরিটি ফোর্সের সিআইএফ জওয়ান, তার উপরে কিন্তু আক্রমণ করা হয়, তাকে মারধর করা হয়। তাহলে কোথাও না কোথাও উত্তরবঙ্গের রাজনীতিতে এই যে বিষয়টি যেটা প্রকাশিত হচ্ছে, যে আধা সামরিক বাহিনীর উপরেও কিন্তু হাত উঠানো যেতে পারে, আইনটাকেও হাতে নেওয়া যেতে পারে, যে বিষয়গুলো কিন্তু ইতিমধ্যে নেপাল, আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত দেশ নেপাল এবং বাংলাদেশে হয়েছে, যে রীতিমতো ওখানকার সামরিক বাহিনী কিন্তু মানুষের যে আন্দোলনের ফলে কিন্তু তাদের উপরে কোথাও না কোথাও এই কোপগুলো পড়েছে। আজ সেই শিক্ষাগুলো পাচ্ছে কিন্তু উত্তরবঙ্গের মাটিতে। সিআইএফের জওয়ান বৃত্তিবাড়ি কুমারগ্রামে কিন্তু ভীষণভাবে আহত হয়েছে, এবং ইতিমধ্যেই আমরা যেটা দেখেছি যে প্রতিপক্ষ দলের নেতা যখন নাগরাকাটা ব্লকের বামুনডাঙ্গাতে এসেছিলেন, আর সেখানেও কিন্তু খগেন মুর্মু সাংসদ এবং হচ্ছে শঙ্কর ঘোষ, এই দুজনের উপর যে অশালীন আক্রমণ করা হয় এবং অশালীন ভাষায় যে প্রয়োগ করা হয়, আর সেখানে কোথাও না কোথাও সেই ভাষার শব্দ শুনলে বোঝা যাবে যে তারা কোন দলের প্রতিনিধিত্ব করছে। কিন্তু সব মিলিয়ে যে কথাটা বলতে হয় যে সংবিধান কিন্তু একটাই, এবং সংবিধানের অন্তর্গততে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির মধ্যে দিয়ে রাজ্যের যে ল অ্যান্ড অর্ডার যেটা রয়েছে, অর্থাৎ হচ্ছে সেখানকার যে আইন প্রশাসন যেটা রয়েছে, সেটা কিন্তু রাজ্য সরকারের হাতে পড়ে। তাহলে যদি ল অ্যান্ড অর্ডার যদি রাজ্য সরকারের যদি হাতে পড়ে, তাহলে কেন হচ্ছে রাজ্য সরকার এই সমস্ত বিষয়টাকে তদারকি করছে না? কেন তাদের চোখে এই সমস্ত ঘটে যাচ্ছে, যেটা নাগরাকাটাতে যেটা হলো, অর্থাৎ রাজ্যের পুলিশের সর্বোচ্চ কর্তা ডিজি যেখানে ছিলেন, ঠিক তার 4 কিলোমিটার রেডিয়াসে কিন্তু সেদিনকে এই ঘটনা ঘটে গেল। এটা কি আকাঙ্ক্ষিত ছিল? এটা কি বাঞ্ছিত ছিল যে যেখানে রাজ্যের পুলিশের ডিজি সেই ঘটনাস্থলে রয়েছে, সেখান থেকে 4 কিলোমিটার দূরে রয়েছে, এবং সেখানেই হচ্ছে রাজনৈতিক দলের প্রতিপক্ষ নেতা এবং চিফ হুইপ শঙ্কর ঘোষ বিধানসভার, উনি কিন্তু সেখানে আক্রান্ত হয়েছে। তাহলে কোথাও না কোথাও যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনস কিন্তু এই পরিস্থিতি বলে দেবে যে কোথায় রয়েছে। সব মিলিয়ে যে রাজনৈতিক অবক্ষয় যে চলছে, সেটা আগামী দিনে কোথাও না কোথাও এই রাজ্যকে রসাতলে নিয়ে যাবে বলে বিভিন্ন মানুষের ধারণা। কারণ একটা রাজ্য চলবে কি করে, সেখানকার মানুষের মানসিকতার উপর নির্ভর করে। যেমন সংবিধানের অন্তর্গত এতগুলো রাজ্য রয়েছে, সেখানে সিকিম রাজ্য রয়েছে, সেখানে পার্শ্ববর্তী আসাম রয়েছে, বিহার রয়েছে, উত্তরপ্রদেশ রয়েছে। বিশেষ করে একটা রাজ্য কেমনভাবে চলবে, আর সেটা কিন্তু পুরোপুরি নির্ভর করে সেখানকার মানুষের মানসিকতার উপর। এই যে পর্যায়ক্রমে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, যে ভোট সন্ত্রাসে আমরা বিভিন্ন ছবি দেখেছি, কিন্তু বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে সমস্ত মানুষরা যাচ্ছেন, যে সমস্ত বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা যাচ্ছেন, তাদের উপর কিভাবে হচ্ছে একটা রাজনৈতিক সন্ত্রাস নেমে আসছে, আর তার সাক্ষী কিন্তু আজ আমরা উত্তরবঙ্গের মানুষ হিসাবে দেখেছি। ইতিমধ্যেই কিন্তু এই ঘটনা ঘটে যাওয়ার পর আবার করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আসছে, এবং অভিযোগ ক্রমে সমস্ত বিষয়গুলো কেন্দ্রীয় সরকারের কাছে গোচরে নিয়ে আসা হচ্ছে, এবং কেউ চাইছে এনআইএ তদন্ত, কেউ চাইছে সিবিআই তদন্ত, আবার কেউ বলছে নাকি এটা সামান্য আঘাত। তো এই জায়গায় দাঁড়িয়ে গতকাল আমরা যে চিত্রটা দেখেছি, যে সৌজন্যমূলক হিসেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিন্তু খগেন মুর্মুকে নার্সিংহোমে দেখতে গেছিলেন। এটাই তো আকাঙ্ক্ষিত, এটাই কিন্তু মানুষে চায়। যদি মানসিকতা মুখ্যমন্ত্রী যদি এই থাকে, তাহলে কেন ঠিক 4 কিলোমিটার দূরে, যেখানে পশ্চিমবঙ্গের পুলিশের সর্বকর্তা ডিজি যখন উপস্থিত ছিলেন, তাহলে ঠিক সেখান থেকে 4 কিলোমিটার দূরে কেন ল অ্যান্ড অর্ডার ব্রেক করলো? সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।